আপনি কিভাবে চেষ্টা করছিলেন, কিভাবে কন্টাক্ট করলেন এবং কিভাবে সফল হলেন? সত্যি কথা ১ম এ বলি, ১ম এ একটা ধারণা ছিল যে আ উনি এখন কোনো এক্ষুনি, কারণ প্রায় হয়ে গেল ১ বছরেরও বেশি। তিনি বিভিন্ন আ সামাজিক মাধ্যমে টেলিগ্রাম বা ইত্যাদি উনি আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন বা শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে ভাষণ-টাষণ দিচ্ছিলেন নিয়মিত। কিন্তু কোনো সাক্ষাৎকার দিচ্ছিলেন না। তাদের একটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত তারা নিয়েছিলেন। যেহেতু বাংলাদেশে একটা তথাকথিত নির্বাচনের মানে সম্ভাবনা দেখা দিয়েছে। সুতরাং এই অবস্থায় আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, লাখো, লাখো কর্মী যারা রয়েছে মাঠে ময়দানে তৃণমূল স্তরে, তারা একটু আ অম অ হতাশগ্রস্ত হচ্ছিল যে কি করতে চান নেত্রী বা আওয়ামী লীগ নেতারা কি করবেন ভবিষ্যতে। সেইজন্য তখন তারা ১ম সিদ্ধান্ত নেন যে পশ্চিমা সংবাদ মাধ্যম তার বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়েছিল এবং যেটার একটা মূল যার কান্ডারি হচ্ছেন মোহাম্মদ ইউনূস নিজে এবং তার যারা সঙ্গী সাথী, তার যে টিম, তারা আজকে যারা ক্ষমতায় বসেও আছে তারা যে বিভিন্ন পশ্চিমা মাধ্যমে চাকরি করত বা কাজ করত, তাদের উদ্দেশ্যই ছিল আওয়ামী লীগ সরকারকে ডিস্টেবিলাইজ করা। সেইজন্য তারা নানা ধরনের সংবাদ প্রসার সেই ধরনের প্রসার করত। তাতে কিছু সত্য থাকতো, কিছু আধা সত্য থাকতো। আর কিছু অসত্য থাকতো। তো সেইজন্য সেই পশ্চিমা সংবাদ মাধ্যমকেই কিন্তু তিনি ১ম বেছে নেন। যে তাদের কাছে তার বক্তব্যটা, এতদিন তারা একতরফা একটা বক্তব্য জেনেছে বা প্রকাশ করেছে। কিন্তু তার বক্তব্য কি সেইটা তার একটা উদ্যোগ নিয়ে চেষ্টা করলেন। এই যখন তিনি ১ম রয়টার্স, লন্ডনের ইন্ডিপেন্ডেন্ট এবং এপি ৩ জায়গায়, আর এই ৩ টে জায়গারই আ সাংবাদিকরা যারা ঢাকায় কেউ মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠও বটে। তো সেটা আমি এটা বলব, একটা ভালো চমৎকার রাজনৈতিক চাল যে সেইসব সংবাদ মাধ্যমেই যে সংবাদ প্রকাশ করানো, তার বক্তব্য যে প্রকাশ করানো এবং ইউনূস ক্ষমতায় আসার পর বাংলাদেশের প্রকৃত অবস্থা কি, তার হাল কি, আর্থিক হাল কি, সাধারণ মানুষ কেমন আছেন, কর্মীরা, রাজনৈতিক কর্মীরা কেমন, সেই তথ্যটা বিশ্বের আন্তর্জাতিক স্তরে সেটা একটা প্রচারের এবং সেটা পশ্চিমা মাধ্যম দিয়ে তিনি চেষ্টা করলেন। এইটা করার পরই কিন্তু আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছিলাম অনেকদিন থেকেই এবং কখনো কথা হয়েছিল যে কোনো এক সময় তিনি সাক্ষাৎকার দেবেন এবং তিনি দিতে চানও। তো তখন আমি তার যোগাযোগ করাতে তখন হঠাৎ আ আমি সরাসরি বলতে পারি যে তার একটি টিম আছে। সেই টিম থেকে আমাকে ১ম যোগাযোগ করা হয়। যে আপনি সাক্ষাৎকার চাইছিলেন, তো এখন উনি দিতে পারেন। কিন্তু আপনি একা নন। আ আমরা ভারতীয় সংবাদ মাধ্যমে এটা উনি দিতে চাইছেন আরকি। কিছু তার বক্তব্য যদি প্রকাশিত হয়। তো সেই হিসাবে ওরা একটা নির্দিষ্ট মেইল আমাকে দেয়। দিয়ে বলে যে মেইলটা কখনোই কাউকে শেয়ার করা যাবে না। বলে শেয়ার করে লাভও নেই, এই কারণে আপনাকে যে মেইলটা দেবো সেটা আপনার জন্যই। আপনি আপনার প্রশ্ন পাঠিয়ে দেবেন ইমেইলের মাধ্যমে। সেই প্রশ্নের উত্তর উনি আপনাকে ইমেইলে পাঠাবেন। জবাব দেবেন। উনি সাক্ষাৎকার শারীরিকভাবে উপস্থিত হয়ে বা এরকম আমি তোমার সঙ্গে যেরকম কথা বলছি সেরকমভাবে নয়। কিন্তু সেই সাক্ষাৎ সেই মেইলটি যাওয়ার সঙ্গে কিন্তু মেইলটি কিন্তু বন্ধ হয়ে যাবে। ফলে আপনি সেই সময় অনুসারে খুব দ্রুত ব্যাপারটা করবেন ১ দিনের মধ্যে। তা আমি ১ দিনের মধ্যেই আ একটা অনেকগুলো প্রশ্ন তৈরি করেছিলাম। আ অন্তত ১৫ টা হবে প্রশ্ন। কিন্তু ১৫ টার মধ্যে উনি বেছে নিয়েছেন ১ম পর্যায়ে ৭ টা এবং সেই ৭ টার তিনি জবাব দিয়েছেন। এবং আমি তখন জানতেও চেয়েছিলাম যে বাকি ৭ টা কি আমি পেতে পারি? তো জানিয়েছেন তিনি পরবর্তী কোনো বাকি যে প্রশ্নগুলো রেলেভেন্স এখন নেই, রেলেভেন্স গুলো হয়তো আরো ১ মাস বাদে হতে পারে। সেই সময়ে তখন আমরা আবার যোগাযোগ করে দেব। তখন উনি যদি সম্মত হন নিশ্চিতভাবে, এবং যেটা শুনেছি যে উনি নিজে এমন একটা ভুল প্রচার করা হচ্ছিল না? কেউ বাংলাদেশেরই কিছু গণমাধ্যম করেছে। যে উনি তো অসুস্থ, লিখতে পারছেন না। উনার একটা টিম বসে লিখে দিচ্ছে এবং তার নাকি ভাষা একই রকমের ভাষা, একই ভাষা ব্যবহার করছেন। ফলে এটা একটা কার্বন কপি হচ্ছে সব ইন্টারভিউ গুলো। যে এইটা প্রচারটা হওয়ার ১ম দিকে যে পশ্চিমা সংবাদ মাধ্যমকে সিরিয়াসলি যেটা দিতে হয়েছিল তাকে, সেক্ষেত্রে কিছু শব্দ, বানান, স্পেলিং কিংবা তার বয়ান একই রকম হয়তো হয়ে গিয়েছিল। এইবারে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আবেদন করবে
আমার সঙ্গে পরে জানতে পারলাম আরো ২ টি ভারতীয় গণমাধ্যম এপ্লাই করেছিল। সেটা হচ্ছে হিন্দুস্তান টাইমস এবং দ্য হিন্দু। আমি লিখেছিলাম যে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, "আপনি কোথায় আপনার ইন্টারভিউ প্রকাশিত হবে?" আমি বললাম, "আমার ইন্টারভিউ" বলে তারা আমরা চাই এটা কোনো ক্রেডিবল কোনো নিউজ পেপারে। তো আমি বলেছিলাম যে, "খুবই ক্রেডিবল একটা নিউজ পেপার আছে, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এবং তার ২২ টি সংস্করণ আছে ভারতে, দিল্লি সহ এবং তাদের মাল তামিল সংস্করণ আছে এবং তাদের চ্যানেলও আছে এবং একই সঙ্গে কলকাতার একটি বাংলা কাগজেও আমি দিতে পারি। সেটা সংবাদ প্রসিদ্ধ। এই সবগুলি আজকে ছাপা হয়ে প্রকাশিত হয়েছে এবং ১ম পাতায় প্রকাশিত হয়েছে। আমি তোমাকে ব্যক্তিগতভাবে বাংলা পড়তে সুবিধা হবে বলে সংবাদ প্রতিদিনের লিঙ্কটা পাঠিয়েও দিয়েছি। পরে খুলে পড়ে নিতে পারো। ওই ইংরেজি ইন্টারভিউটার একটা সারাংশ বাংলাতে করা হয়েছে আরকি। যাই হোক সেটা আছে মানে আমার নাম এবং আমার ছবি সহ আ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সহ ছাপা হয়। এক্সক্লুসিভ বলে লেখা আছে। এভাবে ছাপাও হয়েছে। তো এইটা হওয়ার পর এখন আমি শুনতে পেলাম যে তারা আরকি আরো নানা জায়গায় সাক্ষাৎকার দেবেন ভারতেই এবং সম্ভবত ভারতবর্ষের আ কলকাতার আনন্দবাজার পত্রিকাতেও একটি সাক্ষাৎকার প্রকাশিত হতে পারে। তারাও আবেদন করেছে। এবং আসলে এটা সোজা কথা বলতে এক কথায় যদি তুমি দাঁড় করাও তাহলে এটা হচ্ছে এবার শেখ হাসিনা মিডিয়ার যুদ্ধে নামবেন। আমি এটাকে এইভাবে দেখছি। মিডিয়ায় যে একতরফা তার বিরুদ্ধে যে একটা প্রচার চলছিল, যেটাকে তিনি মনে করেন অপপ্রচার, তার কাউন্টার করার জন্য এবং তিনি নিজে তার টেবিলে প্রত্যেকটা ইন্টারভিউ, তার বয়ান যে বা যা ড্রাফট লিখে দিক, তিনি নিজে সংশোধন করছেন। সংশোধন করে বলেছেন এটা দেওয়া যাবে, এটা দেওয়া যাবে না। এইরকম ভাবে তিনি কিন্তু এই ইন্টারভিউ গুলো করেছেন। যেন এই ৩ টে ইন্টারভিউ আজকে ধরো ছাপা হয়েছে। ৪ টি কাগজে ছাপা হয়েছে। তাই তো? তুমি যদি দেখতে পারে কেউ, যদি অতি বুদ্ধিমান বাংলাদেশের গণমাধ্যমের কর্মীরা, তারা যদি পড়তে পারেন ইংরেজি, দেখবেন ৪ টে কাগজে ৪ রকম বয়ান বেরিয়েছে। একরকম বয়ান বেরোয়নি। কারুর হেডিং হচ্ছে, "আমি খুব কৃতজ্ঞ ভারতবাসী আমাকে আশ্রয় দেওয়ার জন্য আরো একবার।" এরকম হেডিং আছে। মানে অন্যদের হিন্দুস্তান হেডিং আছে টাইমস এ এরকম একটা হেডিং করে হিন্দুস্তান হিন্দুস্তান টাইমস। টাইমস এরকম হেডিং আছে। হিন্দুতে হেডিং আছে যে হ্যাঁ, সিকিউরিটি ফোর্সেস সেই সময় কিছু ভুল করে থাকতে পারে। আমার ইন্টারভিউতে তিনি আছেন বলেছেন, "আমি রাজনৈতিক নেতা হিসেবে দায়িত্ব অস্বীকার করতে পারি না। কিন্তু আমি কাউকে হত্যা করার নির্দেশ দিই।" সেটাও বলেছেন। একই সঙ্গে দুর্নীতির কথা বলেছেন। যে দুর্নীতি বর্তমান সরকার করছে, তার তিনি একটি তালিকাও দিয়েছেন দুর্নীতি। এগুলো এই প্রথম আ গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। যেটা বাংলাদেশের কিছু পোর্টাল আমার ইন্টারভিউটাকে আমি দেখলাম তারা কিছু আ ব্যবহার করে তারা তারা কোথা থেকে করছে আমি জানি না। কেউ শুনেছি নিউ ইয়র্ক বেস্ট কোন বাংলা পোর্টাল। আজকেই সেটাও দেখলাম আমার ইন্টারভিউ ছাপা। তারা আমাকে পাঠিয়েছে। বাংলা পোর্টাল এরকম একটা নাম আরকি। সেখানে ওই ইন্টারভিউটা পুরো হুবহু বাংলা অনুবাদ করে ছাপা হয়েছে। তো এইটা হলো সাক্ষাৎকারের কাহিনী এবং অনেকের ধারণা ছিল এর সঙ্গে এটাও বলে দিই, অনেকের ধারণা ছিল যে ভারত সরকার এতদিন আপত্তি করছিলেন না, আপত্তি করছিলেন, এবার আপত্তি করছেন না। কেউ একজন লিখেছেন বিবিসিতে যে আনলক করে দিলেন ভারত আনলক, সরকার। বিবিসিতে আনলক ইউজটা শব্দটা হ্যাঁ, ব্যবহার করা আনলক হয়েছে। দিয়েছেন। ১ম কথা হচ্ছে আজকের দিনে ভারত সরকারের এতে কোনো অনুমতি নেওয়ার কোনো প্রয়োজনই নেই। তার কারণ হচ্ছে আমি তোমার সঙ্গে যে কথা বলছি আমি তো ভারত সরকার অনুমতি দেয়নি। হ্যাঁ, তুমি যদি ভারত সরকার বিরোধী কোনো কথাবার্তা বলো তোমার চ্যানেল বন্ধ করে দিতে পারে। সেটা হতে পারে। যেমন কারোর ক্ষেত্রে হয়েছে। কিন্তু আ সেটা তো তুমি আমি সরাসরি কথা বলছি। তা উনি যখন ইমেইলেতে আ আপনারা বলবেন যে বাংলাদেশ এখন প্রচুর উন্নত, ডিজিটালি উন্নত। তো ডিজিটাল বাংলাদেশের কারণ যেটা শেখ হাসিনার অবদান, ডিজিটাল বাংলাদেশ তার সম্পূর্ণ সুযোগ সদ্ব্যবহার করছে। এবং সেটার তো কোনো প্রয়োজন কিছু নেই। স্যাটেলাইট আছে। স্যাটেলাইটকে নিয়ন্ত্রণ করবেন কি করে? নিয়ন্ত্রণ করার কোনো উপায় নেই। এর জন্য এখন ভারত সরকার যদি মনে করে যে হ্যাঁ, তাকে যদি সরাসরি মৌখিকভাবে বলে যে আপনি এগুলো করবেন না, বন্ধ করুন। সেটা আমি বলতে পারি সেটা তারা বলেনি। কারণ আমি জিজ্ঞেস করেছিলাম। তারা বলছে বলব কেন? তাকে তো এখানে বন্দী করে আমরা রাখিনি। তিনি তো বন্দী নন। তিনি একজন আশ্রিতা এবং আমাদের তিনি আশ্রিতা। তা আমরা যাকে আশ্রয় দিয়েছি তিনি করবেন না করবেন সেটা কি আমি যদি তোমার বাড়িতে যাই অতিথি হিসেবে
তো সেই অতিথি হিসেবে তুমি আমাকে বলে দেবে যে আপনি কিন্তু ওই ঘরের এপার থেকে ওপারে যেতে পারবেন না। আপনি শুধু এই ঘরের মধ্যে থাকবেন। কোন রাস্তার বাইরে যাবেন না। এগুলো তো হতে পারে না। স্বাভাবিক কোন বুদ্ধি হলো না। আর যারা করে তারা হলো অস্বাভাবিক মানুষ তারা। যেমন বাংলাদেশের বহু মানুষকে কারাবন্দী, ঘরবন্দী করে রেখেছেন বর্তমান ইউনূস সরকার। আর অন্যকে ফ্যাসিস্ট দিচ্ছেন। ফ্যাসিস্ট বলতে যেটা বোঝায় তার হুবহু এক চমৎকার নমুনা এই মুহূর্তের বাংলাদেশ। এত সাংবাদিক জেলে, এত সচিব তারা কেউ জামিন পাচ্ছেন না। বিনা বিচারে আটক রাখাটাই ফ্যাসিজম। এইটা ওই ফ্যাসিজমের যদিও ফ্যাসিজম ইংরেজিতে লিখতে বললে অনেকে লিখতে পারবে না। বানানে মাঝখানে সি টা হয়তো বাদ দিয়ে যাবে। তো লিখতে পারবে না। তো এস হয়তো লিখে বসবে। মানে আমার দেখে মনে হয়েছে তাদের। ফলে কথায়, কথায় ফ্যাসিজম বলে যায়। ফ্যাসিজমের মানে যে নিজেরা প্রতিদিন যেটা পালন করছেন সেটাই যে ফ্যাসিজম সেটা বুঝতে পারছেন না। খুব দুর্ভাগ্যের বিষয়। হ্যাঁ, বলো হুজুর অনেকটা বললাম এই এবার তোমার ইন্টারভিউ গুলোর আগে শেখ হাসিনার অবস্থান একরকম ছিল। বাংলাদেশের ইউনুস গভর্নমেন্ট বা তার প্রশাসন একতরফা বলে যাচ্ছিল শেখ হাসিনার বিরুদ্ধে। এই ইন্টারভিউ নতুন একটা পরিস্থিতি কি তৈরি করেছে আপনি মনে হয়? প্রথমত যেটা সেটা তো নিশ্চিতভাবে যে তার যে রাগ তার সঙ্গে কেউ দ্বিমত পোষণ করতেই পারে না। আমি বলছি না যে শেখ হাসিনা যা বলেছেন সবাইকে সবটা মেনে নিতে হবে। রাজনীতিতে বা গণতন্ত্রের নিয়মই এটা যে শতপুষ্প বিকশিত হোক। কেবল একটি পুষ্পই নয়। এই শতপুষ্প বিকশিত হওয়ার জন্য তার একটা মতের বিরুদ্ধে আরেকটা মত থাকবে। এবার সাধারণ মানুষ ঠিক করে নেবেন সেটা সত্য না অসত্য। তিনি যে বলছেন যে বাংলাদেশের অর্থনীতি এখন অধোগতি এবং নেমে গেছে 450% এই অবস্থা। আমি এই পার্সেন্টেজ এর মধ্যে যাচ্ছি না। কিন্তু এটা তো মানুষ দেখেছিল। সাধারণ রিক্শাওয়ালা, সাধারণ খেটে খাওয়া মানুষ, মজদুর যাদের আমরা ভিডিও দেখছি। আমি কোন রাজনৈতিক নেতাকর্মীরা রাজনৈতিক উদ্দেশ্যে কথা বলতে পারে। কিন্তু যারা রাজনৈতিক সরাসরি যুক্ত নন, যাদের দিন আনে দিন খেতে বা তারা সাধারণ মধ্যজীবী, চাকুরিজীবী যাদের রাজনীতিতে বলতে চোখ বলতে তাদের খালি বছরে ৫ বছর অন্তর গিয়ে একবার ভোট দেওয়া অথবা ভোট দিতে না পারা তার ক্ষোভ ইত্যাদি। তারা কিন্তু উপলব্ধিত করছেন তাদের মাথাপিছু আয় কত ভালো ছিল। দেশটা কত আজকে যে তারা উপভোগ করছেন বর্তমান সরকার, সবই তো শেখ হাসিনার আমলে তৈরি করে দেওয়া না? সেই পদ্মা সেতু তো বন্ধ করে দেন। পদ্মা সেতু দিয়ে আজকে কত কম আমাকে বাংলাদেশের মানুষ বলে যে এখন তো যদি ভিসা পাই, আমাদের তো মানে ৪-৫ ঘন্টার মধ্যে কলকাতা পৌঁছে যাই। সোজা ওই খুলনা হয়ে যশোর হয়ে বেনাপোল আছি, ওখান থেকে পেট্রাপোল, ওখান থেকে বনগা লোকাল ধরে শিয়ালদা। কয়েকজন সাংবাদিক রীতিমতো এসছেন এর মধ্যে। তো এইভাবে যে এই যে পদ্মা সেতুর এই রেল লাইনটা করে দেওয়ার ফলে তো হয়েছে। এয়ারপোর্টে যাওয়ার জন্য যে রাস্তা, যে এক্সপ্রেসওয়ে বা আজকে দক্ষিণ বাংলার সঙ্গে যে যোগাযোগ, এই যে মেট্রো রেলে এখন মেট্রো রেল বন্ধ থাকলে মানুষ আওতাজ করছে। যেহেতু মানুষ বাংলাদেশের মেট্রো রেলে চড়ছেন, প্রতি মুহূর্তে তারা শেখ হাসিনাকে স্মরণ করছেন এবং মনে রাখছেন এইটা শেখ হাসিনা না হলে হতো না। আমি বলছি না যে যেকোনো সরকারই করতে পারেন। উন্নয়ন করাটা প্রত্যেক সরকারের কাজ। সেটা এই সরকারে ১ বছরের মধ্যে বলুন তো একটা নতুন প্রকল্প হয়েছে যেটা উল্লেখ করা যেতে পারে। একটা নতুন সাধারণ মানুষের উপকারের জন্য। শুধু ধরে, ধরে মানুষকে জেলে পুরছেন। এইটা একটাই প্রকল্প ছিল বাস্তবায়ন। আর তো কোনো প্রকল্প নেই। আর নিজেরা তাদের রোজগার করে যাচ্ছেন। নিজেরা যে ৳২০ তিনি টিউশনি করে রোজগার করছেন, আজকে তিনি পাজেরো চেপে ঘুরে বেড়াচ্ছেন। তাই না? তারা এত যে সৎ, আমি প্রত্যেকে মনে করি সৎ। শেখ হাসিনা খুব অসত্য কথা বলেছেন তাদের সম্পর্কে। ১ বছরের মধ্যে তাদের সম্পত্তি কত হলো, আয় কত হলো, মাসিক আয় কত হলো দয়া করে প্রকাশ করে দিন। আপনারা তো সৎ মানুষ। আপনারা তো শেখ হাসিনা, আওয়ামী লীগের মতো অসৎ নন। কোটি, কোটি টাকা তো বিদেশে পাচার করেননি। আপনাদের সবই তো সাধারণ জীবনযাপন করেন। তো সেইটা একটু প্রকাশ করে জানিয়ে দিন যে আমাদের বিরুদ্ধে অসত্য প্রচার হচ্ছে। ইউনূস সাহেব খালি তার ১ বছরে তার কোম্পানির কত প্রফিট করেছেন, কিভাবে করেছেন একটু জানিয়ে দিন। ভবিষ্যতে কোন সরকার সেটা তো তদন্ত করবে। তখন হয়তো বলবে নোবেল লরিয়েট এর বিরুদ্ধে আ তদন্ত করা হচ্ছে। নোবেল লরিয়েট যদি চোর হয় তাহলে ছেড়ে দিতে হবে। এটা কোন কথা হলো? এই আজকের এই ঘটনাতে প্রমাণ হয়ে যাচ্ছে না যে নোবেল নামক শান্তি পুরস্কারটি এটি একটি রাজনৈতিক অস্ত্র। পরমাণু অস্ত্রের মতো এটা একটা রাজনৈতিক অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। যার কোন অর্থই এবং যিনি ১ম কথা হচ্ছে তিনি নোবেলটা পেয়েছে এই কথাটা বাংলাদেশের মানুষ ভুলে যায় বারবার। নোবেল পুরস্কার জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস।
নোবেলটা পেয়েছিল তার গ্রামীণ ব্যাংক। তিনি তার কর্ণধার ছিলেন বলে তার ভাগ পেয়েছেন। ব্যক্তি নোবেল ইউনূসকে দেওয়া হয়নি। এই অসত্য কথাটা তিনি প্রচার করে উপভোগ করে যাচ্ছেন। কি কারণে তাকে দেওয়া হয়নি? এখন এটার আবার একটা বলা গ্রামীণ শুরু হয়েছে, আরে এখন আবার প্রতিষ্ঠানটা পেয়েছিল। তিনি ডক্টর অমর্ত্য সেনের মতো, রবীন্দ্রনাথ ঠাকুরের কারোর মতো ব্যক্তিগত কোনো উৎকর্ষের কারণে পাননি। তার সংস্থার উৎকর্ষের কারণে, তথাকথিত উৎকর্ষ। এনিওয়ে যাই হোক, এখন সেই তর্কে গিয়ে বাস্তবতা। লাভ নেই। আচ্ছা, আমি একটা জিনিস জানেন, এই ইন্টারভিউ গুলো প্রতিক্রিয়া ভারতে আপনি কি টের পাচ্ছেন? ভারতে প্রতিক্রিয়া মানে যারা যেসব সাংবাদিকরা এইটুকু পাননি তারা খুব ক্ষুব্ধ। তারা অনেকেই আমার উপর ক্ষুব্ধ হয়ে গেছেন। যে, "ও আপনি প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট বলে আগে সুযোগটা নিলেন।" আমি বললাম যে, "ভাই সেটা তো কিছু করণীয় নেই। তোমরাই তো আমাকে প্রেসিডেন্ট বানিয়েছো। এটা তোমাদের কৃতিত্ব। তো আমি ইউনূসের মতো বলছি না যে এটা আমার কৃতিত্ব। আমি বলতে চাইছি আমার প্রতিষ্ঠানের কৃতিত্ব। তাই না? যে প্রেস ক্লাব ইন্ডিয়াতে বঙ্গবন্ধুর একটি বড় ছবি রয়েছে। যে প্রেস ক্লাব ইন্ডিয়াতে বঙ্গবন্ধুর নামে একটি মিডিয়া সেন্টার আছে। যে প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর নামে একটি প্রেক্ষাগৃহ আছে, মিলনায়তন আছে। এবং যে তার বঙ্গবন্ধুর নামাঙ্কিত যে অডিটরি তার যে স্ক্রিন আছে, যেখানে ছবি দেখানো হয়। এই সবটা সেইটার স্বীকৃতি হিসেবে আমাকে পাওয়া যায়। এটা প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার কৃতিত্ব। আমি গৌতম লাহিড়ী কৃতিত্ব। আমি তো নাও থাকতে পারি প্রেসিডেন্ট। কিন্তু প্রেস ক্লাব অফ ইন্ডিয়া এই কৃতিত্বটা পাবে। হুম, হ্যাঁ। আর দ্বিতীয়ত হচ্ছে না, আমি তোমাকে একটা বলি ভারতে এটা ঘটনা যে ভারতে অসম্ভব ভালো প্রতিক্রিয়া। প্রচুর প্রশংসা এবং অভিনন্দন আমি তো পাচ্ছি। অন্য আমার যারা সতীর্থ সাংবাদিক তারা পেয়েছে, তারাও পাচ্ছে। আ এবং একই সঙ্গে ভারতের মানুষ তো এ আসলে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাশীল এবং বাংলাদেশের আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল। যতই গালি দিক আর বাংলাদেশের মানুষ যত যাই মনে করে থাকুক, ৮০% ভারতীয় আওয়ামী লীগের সমর্থক। আওয়ামী লীগের যদি কোনদিন ভোট হয় ভারতে, আওয়ামী লীগ বোধহয় ৩০০ র মধ্যে বোধহয় ২৯৯ টা সিট পেয়ে যেতে পারে। এরকম আরকি। যদি আওয়ামী লীগ আর এখানে আওয়ামী লীগ বনাম অন্য কোন রাজনৈতিক দলের ভোট হয়। এতটাই জনপ্রিয়। তার মানে কি এই যে আওয়ামী লীগের কোন দোষ ত্রুটি কিছু নেই? নিশ্চয়ই আছে। স্বাভাবিক এতকাল ক্ষমতায় থাকার ফলে দোষ ত্রুটি থাকবেই। কিন্তু সেই নেতা, ব্যক্তি নেতার দোষ ত্রুটি সেটা কখনো তো একটা দল বা আদর্শের উপরকে দায়ী করা যায় না। তার মানে লড়াইটা আদর্শগত লড়াই। অর্থাৎ বঙ্গবন্ধুর যে আদর্শ, তার বিরোধী আদর্শ, তার সঙ্গে লড়াই। সেই লড়াইটা চলতে থাকবে। এটা বাংলাদেশে নিরন্তর চলছে। মানে আমাদের ভারতের প্রতিক্রিয়া আমি যদি বলো এক কথায় বলব, অসাধারণ এবং সাধারণ মানুষ ভীষণ খুশি। ভীষণ খুশি। অন্তত তারা জানতে চাইছিলেন যে শেখ হাসিনা কি বলছেন? তিনি কেন বলছেন না? তিনি কেন মুখ খুলছেন না? তার বিরুদ্ধে একতরফা বলে যাওয়া হচ্ছে। তার যুক্তিটা আমরা শুনতে চাই। এবং তার যুক্তিতে বুঝতে চাই যে তার বিরুদ্ধে যে বলা কথাগুলো বলা হচ্ছে এগুলো কতটা সত্য, কতটা অসত্য। সুতরাং এখন মানুষ তুল্যমূল্য বিচার করবে। যে মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে শেখ হাসিনা তার জবাব দিয়েছেন। এটার মধ্যে কোনটা সঠিক? এটা মানুষ ঠিক করবেন। এটা আমি, তুমি রাজনৈতিক নেতা ঠিক করবেন। এই পরিস্থিতির কারণে ভারতে যেসব আওয়ামী লীগের নেতারা অং- অবস্থান করছেন, তাদের প্রায় সবার সাথে আপনার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে, যোগাযোগ আছে। এই ইন্টারভিউ গুলো তাদেরকে কতটা বুস্ট আপ করেছে? না নিশ্চিতভাবে তারা একটা মানে ১ম কথা বলছি যারা রাজনৈতিক নেতৃত্বে আছেন, তারা একটা রাজনৈতিক দিশা পেলেন এবং দিশাটা হচ্ছে যে কি এই ইন্টারভিউ গুলোর মধ্যে প্রচ্ছন্ন যেটা ইঙ্গিত আছে যেগুলো স্পষ্ট ভাষায় নেই, সেটা হচ্ছে আওয়ামী লীগ ভবিষ্যতে কি করতে চায়, তার নীতি কি, নির্বাচন সম্পর্কে তার ধারণা কি এবং নির্বাচনের সম্পর্কে আমার যেটা মনে হয় সবচেয়ে খুব ভালো বড় কথা যিনি বলেছেন সেটা হচ্ছে এই বয়কটের রাজনীতিটা গণতন্ত্রকে দুর্বল করছে। এবং তিনি বয়কটে বিশ্বাস করেন। হ্যাঁ, এটা ঠিকই নির্বাচনটা অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ হওয়া উচিত। কিন্তু এই নির্বাচনে আওয়ামী লীগ যে অংশগ্রহণ করতে চায় না বলে না, করতে দেওয়া হবে না, সেটা অন্য বিষয়। কিন্তু তিনি করতে চান। বিএনপি তো নির্বাচন নিজে থেকে বয়কট করেছিল। তাকে তো বারণ করেননি আওয়ামী লীগ যে আপনি বয়কট করুন। তিনি মনে করেছেন এই ব্যবস্থায় নির্বাচন করা যাবে না, তাই তারা বয়কট করেছিলেন। তো এখন তাদের একটা সুবর্ণ সুযোগ এসছে। তারা দয়া করে নির্বাচনটা করুন, করে নিজেরা ক্ষমতা থাকে জিতুন। দরকার হলে আওয়ামী লীগকে হারিয়ে দিন। কারণ আওয়ামী লীগকে তো মানুষ পছন্দ করে না। দুর্নীতিগ্রস্ত দল, তাই না? কোট আনকোট এবং ভীষণ তারা অত্যাচার করেছে।
গুম খুনের আজ পর্যন্ত একটা কোনো তালিকা দিতে পারলেন না। আর যাদের তালিকা দিয়েছেন অনেকে তারা বেঁচে ফিরে এসে বলছে আমি তো বেঁচে আছি, মরে যাইনি। কিন্তু বাংলাদেশের কাগজেই বেরোচ্ছে, তাই না? তো সুতরাং আমার মনে হয় তাদের কাছে নিঃসন্দেহে এটা একটা খুবই উৎসাহব্যঞ্জক একটা ঘটনা হয়েছে। অন্তত তারা যে নেত্রীর কাছ থেকে যেটা আশা করছিলেন, সেটা পেয়ে তারা একটা রাজনৈতিক দিশা অন্তত পেলেন। এরপরে ভবিষ্যৎ রণনীতি আরো আমি যদি শেখ হাসিনার সাক্ষাৎকার তো এখন শেষ হয়ে যায়নি। আমাকে দিয়েই তো শেষ হয়ে যায়নি। এখন এই লাগাতার চলবে। দেশে বিদেশে সব জায়গায় চলবে। জাপানে দেবেন, অস্ট্রেলিয়াতে দেবেন, আমেরিকাতে দেবেন। আমার সঙ্গেই যে ইন্টারভিউ নিয়েছে সে আমেরিকার রেডিও একটা ইন্টারভিউ নিয়েছে। আমারই একসঙ্গে এনপিআর, আমেরিকান রেডিও। নানা জায়গায় আমি সেই জন্য বললাম এটাকে যদি বলেন সেটা হচ্ছে ইউনূস সরকারের বিরুদ্ধে এই ১ম আওয়ামী লীগ তার নেত্রী শেখ হাসিনা মিডিয়া যুদ্ধ শুরু করল। এই পশ্চিমা মিডিয়াতে প্রথম ইন্টারভিউ যে ৩টা আসে সেখানে কিন্তু আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে নির্বাচন বয়কটের একটা আওয়াজ ছিল। আপনার সাথে ইন্টারভিউতে আমরা দেখলাম বয়কট না, উনি ইলেকশনে অংশ নিতে চান এবং উনি বলেছেন, মনে করিয়ে দিয়েছেন ইলেকশনের কোনো একটা রাজনৈতিক অংশ না করলে ভোটাররা ভোট কেন্দ্রে যায় না, সেই কথাটা মনে করিয়ে দিয়েছেন। উনি কি শিফট হ্যাঁ, করেছেন সেটাই প্রথম সবচেয়ে ইন্টারভিউ থেকে? গুরুত্বপূর্ণ বিষয়। এই যে কেন ভোট হয়নি? যখন বলা হয় যে বিএনপি ১৪ এবং ২৪ এ বয়কট করল। আরে ভোটটা তো হয়ইনি, ও তো ভুয়া ভোট হয়েছে। লোক তো ভোট দিতেই যায়নি। সে কথাটাই উনি বলেছেন। আজকে যদি আওয়ামী লীগ যদি বয়কট করে, তাহলে আওয়ামী লীগের যে ভোটার, যেটা বাংলাদেশের গরিষ্ঠাংশ ভোটার, ৪০% কাছাকাছি, সেই মানুষরা যদি ভোট কেন্দ্রে না যায়, বিএনপি জিততে পারে ৫% ১০% ভোট নিয়ে। বা জামায়াত যেই জিতুক আরকি। আমি কে জিতবে জানি না, যেই জিতুক আরকি। যদি নির্বাচন হয়। কিন্তু আ সেইটাই তো মানে এই এনালিসিসটা তো একটা চমৎকার এনালিসিস না? এটা তো আমরাও ভেবে দেখিনি। সত্যি, সত্যি বাংলাদেশে কারণ ভোটটা তো কম হচ্ছিল। কম হচ্ছে কারণ একটা পার্টি বয়কট করছিল। তার তো একটা সমর্থক আছে। বিএনপিরও তো ৩০% মতো ভোট তো আছেই। সেটা তো জামায়াতেরও একটা ভোট আছে। আর জামায়াতের বিষয়টা আলাদা। জামায়াতকে ভোট থেকে বাইরে রাখা হয়েছিল। তার রাজনৈতিক কারণে ওটা নির্দিষ্ট কারণে। কিন্তু বিএনপির তো ভোট ছিল। বিএনপি ছাড়া বাকি দলগুলোর ভোট ছিল। তার যে সঙ্গী সাথী শরিক তাদেরও ভোট ছিল। সেই সংখ্যাটা তো ওই ৩০ এর বেশি হয়। ৩০% মানুষ যদি ভোট কেন্দ্রে না যান, তাহলে ভোট তো কম হবেই। স্বাভাবিক কথা। এবং আওয়ামী লীগ যদি না যায় তো ভোট তো কম হবেই। এই ভোটের সত্যি বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যে ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশে, যে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে, উনি একজন নেতা হিসেবে দায় নিয়েছেন, কিন্তু আপনার সাথেও কথা ইন্টারভিউতে আছে উনি মানে ক্ষমা প্রার্থনার বিষয়টা সেটা করেন নাই। দায় নিয়ে এবং এই অবস্থানটার মধ্যে পার্থক্য কি দেখেন? না, তিনি তো দেশের প্রধানমন্ত্রী ছিলেন। সেখানে যদি একজন মানুষও মারা যান, সেটা তো নিশ্চয়ই এবং যদি সেটা তার সিকিউরিটি এজেন্সির দ্বারা যদি নিহত হয়, সেনাবাহিনীর দ্বারা নিহত হয়। প্রচ্ছন্নভাবে কিন্তু একটা বলা আছে সেটা হচ্ছে যে এই নিরাপত্তারক্ষীর ক্ষেত্রে বা সেনাবাহিনী তারা কিন্তু যথেষ্ট যে ধরনের তারা ভুল ভ্রান্তি করেছে, ভুল করেছে কিছু। সেটারও তিনি একটা বলেছেন। এবং একই সঙ্গে এটাও বলেছেন যে আমি তো নিজে কোনো বলিনি কাউকে গুলি করতে। তার এই কথাটা কেবলমাত্র জুলাই থেকে আগস্ট পর্যন্ত নয়। তার এই কথাটা হচ্ছে তারও পরবর্তী সময়েরও যে আওয়ামী লীগ নেতাকর্মীও মারা গেছে। তাদের জন্যই তিনি তাদের প্রতি সমবেদনা জানাতেই তিনি তাদের হয়ে দায় নিচ্ছেন। কেবলমাত্র জুলাইয়ে আবু সঈদ মারা গেছেন তার জন্য তো তিনি দুঃখিত। তার বাড়িতেও পর্যন্ত গিয়েছিলেন সেই সময় যতদিন ছিলেন। কিন্তু বাকিদের সকলের জন্যই তিনি সেটা দুঃখিত। তিনি সেটাই বলেছেন যে কিন্তু তার দায় মানে হচ্ছে তিনি খুন করেছেন। এই যে অভিযোগ করা হচ্ছে, এটা তো হাস্যকর একটা অভিযোগ না? হাস্যকর যেমন দুর্নীতির অভিযোগ যেটা বলা হচ্ছে হাস্যকর। যত বিলিয়ন ডলারের দুর্নীতির কথা বলা হচ্ছে তত বিলিয়ন ডলার তো বাংলাদেশের অর্থনীতিতেই নেই। কোত্থেকে এই ফিগার গুলো আসছে হাস্যকর। অথচ তার ক্ষেত্রে যে অভিযোগগুলো করা হয়েছে, হাসিনা করেছেন সেগুলো প্রত্যেকটা তো বাস্তবসম্মত বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান থেকে জানা তথ্যের ভিত্তিতে। কত টাকা তিনি ট্যাক্স দেননি, কত টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছেন, কত টাকা ট্যাক্স মকুব করেছেন, কত ব্যাংক থেকে লোন নিয়ে শোধ দেননি। এমনকি ১ম একটা রাষ্ট্রপ্রধান
তিনি এমপ্লয়মেন্ট এজেন্সি খুলে বসে আছেন এবং তিনি এমপ্লয়মেন্ট দেবেন। মানে এমপ্লয় দেবেন মানে বিদেশে। বিদেশে যত বাংলাদেশী চাকরি করতে যাবে তার এজেন্সি তিনি বা তার সাকরেদদের। এখন গ্রামীণ ব্যাংক হচ্ছে এখন হচ্ছে এম মানে শ্রমিক সরবরাহকারী একটি সংস্থা হয়ে দাঁড়াচ্ছে। তো তার জন্য রোজগার করছেন। বিনা পয়সা করছেন না। দেশের স্বার্থে করছেন বা উপকার তার না, নিজের স্বার্থে করছেন। যাদেরকে পাঠাবেন তার বিনিময়ে তিনি কমিশন নিচ্ছেন। তো সুতরাং এইগুলো তো ভবিষ্যতে সবই প্রকাশ হবে। একদিন না একদিন হবে। কিন্তু সেগুলো তথ্য। কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ যে কোটি, কোটি বিলিয়ন, বিলিয়ন ডলার বিদেশে পাচার করে সাম্রাজ্য গড়া। আচ্ছা কিছু লোক এরকম বিরাট দুর্নীতিগ্রস্ত তারা যে কিছু করেননি এরকম কিছু নয়। করেই থাকতে পারেন। কিন্তু তিনি সেটা গোটা ক্ষমতায় যাওয়ার দায়টা পরে গোটা দায়টা তার উপর চাপিয়ে দেওয়াটা তো ঠিক নয় না? তিনি বলতে পারেন যে আপনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, যারা দুর্নীতিগ্রস্ত করেছে। সেটা তিনি না নিলে তখন সেটা নিঃসন্দেহে সেটাকে নিয়ে সমালোচনা করা যেতে পারে। তিনি ক্ষমতায় যাওয়ার পরে বাইরে যেটা প্রকাশ হয়ে গেছে আর জিনিসটা, তিনি যে ৩-০ তত্ত্বের প্রচারক, সেই ৩-০ তার দেশেই অন্তঃসার শূন্য। তার দেশে তার নেতৃত্বে বেকারত্ব বেড়েছে, তার নেতৃত্বে পরিবেশগত সমস্যা বেড়েছে, নানা সমস্যা বেড়েছে সেটা। কিন্তু গৌতম বিহারী আরেকটা বিষয় আমরা একটু জানতে চাই আপনার কাছে যে এই ইন্টারভিউ গুলা না এখন এই সময় বাংলাদেশে বিশেষ একটা পরিস্থিতি চলছে 13 নভেম্বর একটা তারিখ ঘোষণা করা হবে যে তারিখে ঘোষণা করা হবে কবে তার ফাঁসির রায় প্রকাশ করা হবে সেই মুহূর্তে উনি ডেম কেয়ার উনি সারা পৃথিবীর মিডিয়াকে ইন্টারভিউ দেয়া নিয়ে ব্যস্ত এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? না প্রথম কথা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা সেটা হয় যুদ্ধ অপরাধ। সেটা ফৌজদারি অপরাধের জন্য ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। কোন দেশের কেউ ফৌজদারি আদালত আদালত আছে সেখানে তার বিচার হতে পারে। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যিনি যুদ্ধই করেননি মানুষের সঙ্গে, অথচ ৭১ তো মানুষের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল তাদের বিরুদ্ধে বিচার হয়েছে না? বা অসমাপ্ত মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ সম্পন্ন হচ্ছে। যুদ্ধের অসমাপ্ত কাজ। কিন্তু এখানে তো যুদ্ধটা কোথায়? যুদ্ধ তো কিছু নেই। আচ্ছা আমি মেনে নিচ্ছি তার অনেক অপরাধ হয়েছে। সেই অপরাধগুলো ফৌজদারি আদালতে করবেন। তার জন্য ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল কেন? আর ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে তিনি যদি সে যাই এটাও একটা আমার মনে হয় ইন্টারভিউটা দিয়ে একটা চাপ, মানসিক চাপ ইউনূসের উপর তৈরি হচ্ছে। এই ১ম একজন শান্তি পুরস্কারের নোবেল জয়ী কাউকে ফাঁসি দেবেন। তবে নোবেল শান্তি পুরস্কারটা কি থাকবে আর? তার যথার্থতা, নৈতিকতা কি জবাব দেবেন গোটা আন্তর্জাতিক দুনিয়াকে? আমি শান্তির জন্য নোবেল পেয়েছি না, আর আমি ফাঁসির আদেশ দিই। এই বৈপরীত্যটাই শেখ হাসিনা তুলে ধরছেন ইন্টারভিউ দিয়ে এবং শেখ হাসিনা সেই জন্য এই সমস্ত জায়গায় তিনি যে বলতে চাইছেন যে অপরাধগুলোর কথাগুলো বলা হচ্ছে অপরাধগুলো কোন অপরাধী নয় সেগুলো হাস্যকর অভিযোগ সেগুলো নয় খণ্ডন করছেন সেটা নয় বিচার সাপেক্ষ ঠিক আছে মানছি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একজন নোবেল শান্তি পুরস্কার জয়ী তিনি দেশে তার বিরোধী নেত্রী তাকে ফাঁসি দেবেন এর চেয়ে জঘন্যতম অশান্তির কাজ অশান্তির জন্য যদি কোনো নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে এবং আমার ধারণা ১৩ নভেম্বরের পরে সুইডেনের নোবেল কমিটি বা নতুন ঘোষণা করবে এবার অশান্তি তৈরি করার জন্য একজন নোবেল দেওয়া হবে। আমার মনে হয় না এত সাহস আছে মনে হয় না আমার। এটা ভয় দেখানো হচ্ছে। ১৩ তারিখে যেটা হবে একটা রায় হতে পারে। রায়টা রায় দেওয়া তাকে দোষী সাব্যস্ত করে একটা বলা হবে বাকি কারাদণ্ডটা বা বাকি শাস্তিটা পরে ঘোষণা করা হবে। ১ম এ হবে তার বিরুদ্ধে অপরাধ সব প্রমাণিত হয়ে গেল। এইটুকু হবে। এই বিষয়ে সন্দেহ নেই। ইউনূস আমার মানে নিজেও ভাবছেন যে আমি নোবেল শান্তি পুরস্কারে সুইডেনে আর নোবেলের ওই বাড়িতে উনি আর ঢুকতে পারবেন? যেতে পারবেন? এতদিন তো শুনেছি ইউরোপ আর আমেরিকায় ওনাকে পচা ডিম ছুড়ছিল। এবার তো পচা টমেটো থেকে শুরু করে যাবতীয় মানে কি করবে আমি জানি না। মানে আমাদের দেশে এরকম কোনো ঘটনা ঘটলে আমাদের নোবেল জয়ী যদি এরকম কোনো কাণ্ড করেন, ডক্টর অমর্ত্য সেন, কি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কিংবা ধরুন এখন রবীন্দ্রনাথ যারা বেঁচে আছেন তারা যদি এমন কাজ করে, তাদের তো এখানে জুতোর মালা পরাতো লোকে। তাই না? পচা ডিম-ফিম ছুঁড়ে কষ্ট করে খরচা নাই। এখন জুতো জমিয়ে রাখবে। ওই নোবেলের ওই বাড়ির কাছে আমি বলছি তার ওইখানে সুইডেন যাওয়াটা তিনি আর যেতে পারবেন না।
অসম্ভব হয়ে যাবে আমরা তখন। শেষ করব গৌতম লাহিড়ী। আমরা হ্যাঁ, আরেকটা অনুরোধ করি, যেটা বলা সম্ভব কিনা, শেখ হাসিনা যে প্রশ্নগুলোর জবাব দেন নাই সেই প্রশ্নগুলো কি ছিল? এই না সেটা তো বলাটা হবে না। কারণ ভবিষ্যতে তুমি যদি আমার সিক্রেটসটা নিয়ে নাও, সেইজন্য আমি ওটা বলব না। তুমি যা এতক্ষণ আলোচনা করেছো তার অনেক ভিত্তিতেই সেরকম অনেক অনেক প্রশ্ন আছে। তুমি তুমি অনেক অনেক প্রশ্ন করে ধন্যবাদ। ফেলেছো আমাকে।